এই মাগি চুপ কর। কানের মাথা খাস না। নেহার গলাটা একেবারে পাল্টে গেছে, যেন কোনো বয়স্ক লোকের গলা। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। ভুতুড়ের 17 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি অনির্বাণ। আজকের সানডে স্পেশাল এপিসোডে আপনারা শুনতে চলেছেন পজেশনের একটি ঘটনা। তো বেশি কিছু আমি এই সম্বন্ধে এখন আর বলতে চাইছি না, তাহলে স্পয়লার দেওয়া হয়ে যাবে। ঘটনাটা বেশ ভয়ঙ্কর, কিন্তু তাই যারা যারা কমজোর মনের মানুষ তারা প্লিজ নিজেদের সিট বেল্টটা লাগিয়ে নিন, কারণ আবহাওয়া কিন্তু খারাপ হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ফিরছি আজকের সানডে স্পেশাল ঘটনার দিকে। হ্যালো অনির্বাণদা, কেমন আছো তুমি? আশা করি ভালোই আছো। আমি দীপিকা, উলুবেড়িয়া থেকে। হ্যাঁ, আমি ভালোই আছি দীপিকা, তুমি কেমন আছো? দীপিকা আরও লিখছে, বেশি কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো, কয়েকদিন আগে আমি ইউটিউবে তোমার ওই মাছ খাবি না নামের এপিসোডটি শুনে তোমার ভয়েসের এক প্রকার ফ্যান হয়ে গেলাম বলতে পারো। ইভেন আমি আমার মাকেও তোমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েছি। আমি যেই ঘটনাটা শেয়ার করছি আশা করি পড়ে তোমারও ভয় লাগবে, এবং যদি ভয় লাগে অবশ্যই পড়ে শুনিও তোমার ইউটিউব চ্যানেলে। বছর 5 আগের একটা ঘটনা। শুরুতেই বলে দিই, যাকে নিয়ে আজকে ঘটনাটা বলবো সে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড। ওর ডাকনাম নেহা। আমাদের একদম বাড়ির পাশেই থাকে। ছোটবেলা থেকে একসাথেই পড়াশোনা খেলাধুলা করে মানুষ। এমনকি আমরা একই স্কুলে একই ক্লাসে এবং একই টিউশনের ক্লাসে পড়তাম। তো 5 বছর আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন একবার নেহাকে ভূতে ধরেছিল। এবার বলি মূল ঘটনা। তো যেই ম্যামের কাছে আমরা টিউশন পড়তে যেতাম সেই ক্লাসটা থাকতো দুপুরে করে, যেহেতু মর্নিংয়ে আমাদের স্কুল থাকতো। সেই সময় কোনো একদিন ম্যাম আমাদের ক্লাস দুপুরের জায়গায় বিকালে রাখেন। সেই দিন বিকালে আমি ক্লাসে যাওয়ার আগে নেহাকে ওর বাড়িতে ডাকতে গেছিলাম। ঘটনার শুরুতে জানিয়ে রাখা ভালো, নেহার মা নেই। আমরা তখন অনেক ছোট যখন নেহার মা মারা গেছিলেন। এরপর নেহা ওর বাবার কাছেই মানুষ। ওদের ফ্যামিলিতে ওই বাবা আর মেয়ে বাদে আর কেউ নেই। তো সেদিন নেহাকে ডাকতেই নেহার বাবা বেরিয়ে এসে আমাকে বলল, আজকে নেহার শরীরটা খারাপ, তাই ও যাবে না, ম্যামকে জানিয়ে দিস। আমি জিজ্ঞাসা করলাম, কেন গো, ওর আবার কি হলো? এই তো দিব্যি সকালে আমার সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরল। তখন নেহার বাবা বললেন, কি জানি রে মা, ও আমাকে দুপুরে বলছিল ওর বুকে কেমন একটা ব্যথা করছে, তাই ও বলল যে ও পড়তেও যাবে না। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এক কাজ করুক, ও রেস্ট নিক, তুমি ওকে রেস্ট নিতে বলো, আমি ম্যামকে যা বলার বলে দেবো। তো এই বলে আমি আমার মতো টিউশন ক্লাসে চলে যাই। পরের দিন ভোরবেলা আমি যখন স্কুলে যাই, তো সেই স্কুলে যাওয়ার সময় নেহাকে আবার ডাকতে গিয়েছিলাম, কিন্তু এইবার নেহার বাবাও দেখলাম কোনো সাড়া দিল না। একাই স্কুলে চলে গেলাম আমি। লক্ষ্য করলাম নেহা স্কুলেও এলো না। এইবার যা বলবো শুনলে ভয় পেতে বাধ্য হবে। সেই দিন রাতে আমি ডিনার করে আমাদের বাড়ির সামনের রাস্তায় হাঁটছি, তখন প্রায় 10টা বাজে। এমন সময় আমি দেখলাম নেহার বাবা এক প্রকার দৌড়ে দৌড়ে আমার দিকে এগিয়ে আসছেন। এই দেখে আমি কিছুটা অবাক হয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। উনি আমার সামনে এসে কাঁদতে কাঁদতে আমাকে বললেন, মা একটু দেখ না রে, নেহা কেমন করছে, চ না একটু আমার সঙ্গে। এই শুনে আমি বেশি কিছু না ভেবে আমার মাকে ডাকলাম এবং আমি, আমার মা আর বাবা 3 জন ওনার পিছন পিছন নেহাদের বাড়িতে গেলাম। ওদের ঘরে ঢুকতেই
শুনতে পেলাম অদ্ভুত গোংরানির শব্দ। দেখলাম নেহা বিছানার উপর বসে রয়েছে, বিছানার অন্য পাশে ওর পিসি বসে রয়েছে। নেহাকে অনবরত ওর পিসি কিছু একটা বোঝানোর চেষ্টা করছে এবং নেহা বিছানায় বসে মাথা নিচু করে ওর পিসিকে উদ্দেশ্য করে নোংরা নোংরা গালি দিচ্ছে আর বলছে, এই মাগি চুপ কর, কানের মাথা খাস না। নেহার গলাটা একেবারে পাল্টে গেছে, যেন কোনো বয়স্ক লোকের গলা। চেহারাটা কেমন যেন ভেঙে গেছে। একদিনের মধ্যে এতটা রোগা মানুষ কিভাবে হয়ে যেতে পারে? মানে আগে ভালো স্বাস্থ্য ছিল এবং এখন বলা চলে একেবারে চেহারা ভেঙে ফিনফিনে হয়ে গেছে একদিনে। আর যা লক্ষ্য করলাম, এতক্ষণ ধরে ওকে দেখছি, ওর চোখের একটাও পলক পড়ছে না। যেদিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। অনেকক্ষণ অন্তর অন্তর একটা করে পলক ফেলছে। কখনো আশপাশ মাথা ঘুরিয়ে দেখছে এদিক ওদিক, আবার কখনো কখনো এক দৃষ্টিতে সিলিংয়ের দিকেই তাকিয়ে রয়েছে। আর মাঝে মাঝে অদ্ভুত একটা হাসি হেসে উঠছে নেহা, আবার চুপ হয়ে যাচ্ছে। সেই সময় নেহা ওর বাবার দিকে তাকিয়ে ওর বাবাকে হঠাৎ বলে ওঠে, ওকে চলে যেতে বল। আমি শুনে চমকে উঠলাম। এটা তো নেহার কণ্ঠস্বর নয়। একটা 19 বছরের মেয়ের কণ্ঠস্বর এরকম কর্কশ ছেলেদের মতো কিভাবে হতে পারে? কিছুক্ষণের জন্য আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি চোখের সামনে কি দেখছি? এর পিছনে কোনো যুক্তি হতে পারে না। একটা 19 বছরের মেয়ে, তার কণ্ঠস্বরে এরকম। নেহা রেগে যেতে শুরু করলো আমাকে দেখে। নেহা দাঁত খিচিয়ে আমাকে বলল, ওকে চলে যেতে বল। তারপর ভীষণ খারাপ নোংরা ভাষায় গালাগালি করতে থাকে। এত নোংরা শব্দ উচ্চারণ করছে যে ওর মুখে সেটা ধারণা পর্যন্ত করা যায় না। এরপরও আমার দিকে তাকালো। ওর চোখে সরাসরি তাকিয়ে আমার শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। নেহার চোখের মণি কালচে তো বটেই, চোখের মণি দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। ওর চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। আমাদের সাধারণ চোখের মনির মতো কোনোভাবেই লাগছে না। ওর চোখ দুটো যেন জল জল করছে, আর ওর চোখে কেউ যেন লেন্স পরিয়ে দিয়েছে। তার জন্য ওর চোখের মনি দুটোর সাইজ আগের থেকে অনেক বড় হয়ে গেছে, আর চোখের সাদা অংশ একেবারে নেই বললেই চলে। এইবার নেহা আমার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ওর বাবার দিকে তাকিয়ে ওর বাবাকে বলল, এই এটা কে রে? বাইরে যেতে বল ওকে। তখন নেহাকে দেখে আমার মাথা এলো আমার গলায় একটা মহাদেবের লকেট রয়েছে, তাই হয়তো আমাকে ও সহ্য করতে পারছে না এখানে। আমি বাইরে বেরিয়ে আসলাম। ইতিমধ্যেই লক্ষ্য করলাম নেহাদের বাড়ির আশেপাশের এলাকার লোকেরা ভিড় জমিয়েছে, সবাই দেখতে আসছে একবার করে নেহাকে। পাড়ার কয়েকজন বয়স্ক লোক দেখলাম ঘরের ভেতরে ঢুকলো এবং আমার মা সঙ্গে সঙ্গে সেই সময় বাইরে বেরিয়ে এসে আমাকে বাড়ি ফিরে যেতে বলল। সেই রাতে আমি আমার বাড়ি ফিরে আসলাম। বেশ অনেকক্ষণ পর দেখলাম মা ও বাবা দুজনেই বাড়ি ঢুকলো। মার কাছ থেকে খবর পেলাম নেহা এখন একটু নর্মাল হয়েছে। নেহার বাড়িতে কোনো এক তান্ত্রিক এসেছেন এবং তিনি নেহাকে ঠিক করে দিয়ে গেছেন। এইভাবেই ওই রাতটা কাটলো। পরের দিন আমি ভোরবেলা আবার স্কুল যাওয়ার সময় নেহাকে ডাকতে গিয়ে কিছু সারা শব্দ না পেয়ে আমি একাই স্কুলে চলে গেলাম। দুপুরবেলা বাড়ি ফিরলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি। সেই সময় ওই বিকেল 5টা নাগাদ হঠাৎ পাড়ার লোকের চিৎকার শুনে ঘুম ভাঙলো। চিৎকার শুনে আমি ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম সবাই ছুটতে ছুটতে নেহাদের বাড়ির দিকে যাচ্ছে এবং ঠিক নেহাদের উঠোনের সামনে গিয়ে ভিড় জমাচ্ছে। এই দেখে আমিও দৌড়ে গেলাম ওই দিকেই। গিয়ে যে দৃশ্য আমি দেখলাম তাতে অবাক না হয়ে আর পারলাম না। দেখলাম নেহা ওর বাড়ির উঠোনের সামনে ওদের বাথরুমের সামনে দুটো ঠ্যাং ছড়িয়ে বসে নেহা ওর পোষা বিড়ালটাকে মেরে সেই মৃত বিড়ালটার পেট চিরে নাড়ি ভুড়িগুলোকে বের করে সেগুলোকে নিয়ে খেলা করছে। আশপাশে রক্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিড়ালের লোম, কাঁচা মাংসের টুকরো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
সেই সময় নেহার বাবা বাড়িতে ছিল না। নেহার এই খবর পেয়ে নেহার পিসি সঙ্গে সঙ্গে নেহার বাড়িতে ছুটে আসে ও নেহার পিসি পাড়ার কিছু মহিলা মিলে নেহাকে কোনোভাবে সেই অবস্থা থেকে ঘরে নিয়ে যায়। ওর চোখ দুটো যেন ঠিকরে বাইরের দিকে বেরিয়ে আসছে, মুখ থেকে নেহার অনর্গল লালা ঝরছে, মুখে খুব নোংরা নোংরা ভাষায় খিস্তি করছে ওর বাবাকে, ওর পিসিকে। এরপর হঠাৎ করে কেঁদে ওঠে নেহা ও কান্না করতে করতে বলতে শুরু করে, ওরা আমার ছেলেটাকে মারবে, আমাকেও মেরেছে, এবার আমার ছেলেটাকেও মারবে। এইসব বলে নেহা ওই ছেলেদের গলায় কান্না করছে, কিন্তু চোখে এক ফোঁটাও জল নেই। আবার খ্যাক খ্যাক করে এক বিভৎসভাবে এক হাসি হাসছে। এরপর নেহার বাবা আসতেই নেহা ওর বাবাকে বলতে থাকে, এই, আমার তোর মেয়েকে ভীষণ ভালো লাগে, ওকে আমার কাছে রাখবো, রাখতে দিবি? আরও কত সব উল্টো পাল্টা কথাবার্তা বলছে নেহাকে। এত নোংরা নোংরা ভাষা ধারণা করা যায় না। এরপর নেহাকে আমাদের এখানকার এক মাঝারে নিয়ে যাওয়া হয়। প্রথমে নেহা যেতে চাইছিল না, পরে ওকে জোর করে নিয়ে যায় ওর বাবা, ওর পিসি এবং পিসির ছেলে। এইবার বলি নেহার কেন এই অবস্থা হয়েছিল। যেটা আমি নেহার বাবার কাছ থেকে জানতে পেরেছি, নেহাকে যখন ওই মাঝারে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে মাঝারের ভেতরে প্রথমে নেহা ঢুকতে চাইছিল না, ওকে জোর করে ভেতরে ঢোকানো হয়। নেহা নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে নেহার জ্ঞান ফেরানো হয়। এরপর ওই মাঝারের পীর তার নিজের কাজ করে ও নেহার বাবাকে জানায় নেহার উপর নাকি কোনো অতৃপ্ত আত্মা ভর করেছিল। এইসব আরও অনেক কিছু ওই পীর জানিয়েছিল। তো সেসব বলতে গেলে ঘটনাটা অনেকটাই বড় হয়ে যাবে। এরপর যত দিন যেতে থাকে নেহা ধীরে ধীরে আবার আগের মতো সুস্থ ও স্বাভাবিক হতে শুরু করে এবং আমি যখন নেহাকে দেখতে যাই ওর বাড়িতে, তখন নেহা আমাকে চিনতেও পারে। কিন্তু কিছুদিন আগে যেগুলো ও করেছে, যা যা ও ঘটিয়েছে, যা যা এই পাড়ার লোকেরা দেখেছে, সেসব সত্যি হলেও বাস্তবে ঘটলেও নেহার কিছুই নাকি মনে নেই। ও নাকি সেই সময় ওর হুঁশেই ছিল না। আরেকটি কথা যেটি ওই দিন নেহার মুখ থেকে শুনে কিছুটা হলেও আমি আন্দাজ করতে পেরেছিলাম, নেহার ওই অবস্থার পেছনে মূল কারণ কী ছিল আর কোথা থেকে এইসব শুরু হয়েছিল। সেটা হলো আমাদের টিউশন ম্যামের বাড়ি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন রোডের ওপরে, এবং আমাদের বাড়ি থেকে ম্যামের বাড়ি যেতে গেলে ওই স্টেশনের রেল লাইন ক্রস করে অপর দিকে স্টেশন রোডে যেতে হতো। তো নেহা যেদিন লাস্ট স্কুলে গিয়েছিল, মানে আমরা যেদিন লাস্ট স্কুলে গিয়েছিলাম, সেদিনকে দুপুরে যখন বাড়ি ফিরছিলাম, ওই রেল ক্রসিংয়ের সামনে একটা ভদ্রলোক রেলে কাটা পড়েছিল। স্বাভাবিকভাবেই ওই সময় সেখানে লোকজন ভিড় করেছিল। তো আমরা কিসের ভিড় ওটা বুঝতে না পেরে অনেক দূর থেকে দেখে ওই ভিড়ের সামনে গিয়ে ওই রেলে কাটা পড়া বিভৎস মৃতদেহ এবং ওই সব দৃশ্য দেখে ফেলেছিলাম। লোকটা বিভৎসভাবে ওই রেলে কাটা পড়েছিল। লোকটার কোমরের ওপরের অংশ একদিকে এবং কোমরের নিচের অংশ, মানে লোকটার দুটো পা কোমরের নিচের থেকে কেটে অন্যদিকে আলাদা হয়ে পড়েছিল এবং লোকটির মাথা পুরো থেতলে গিয়েছিল। সেই মাথা থেকে সম্পূর্ণ ঘিলু বেরিয়ে আশপাশে ছড়িয়ে পড়েছিল। এই সব দৃশ্য দেখে আমরা দুজনেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর ওই দিন রাতে নাকি নেহা ওই লোকটিকে দেখতে পেয়েছিল এবং দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে ওর ঘুম ভেঙে গিয়েছিল। এবং শেষে নেহার যা মনে আছে, সেই দিন ভোরবেলা নেহার জ্বর এসেছিল। এরপর নেহার নাকি সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ করেছিল। তারপর নাকি নেহার সবই আবছা আবছা, মানে স্পষ্ট কিছু আর মনে নেই। এই হলো আমার এক প্রকার বেস্ট ফ্রেন্ড বলতে পারো নেহার সাথে ঘটে যাওয়া একটি সত্যি অলৌকিক ঘটনা, যেটা ভূতে ধরা বলে আমরা জানি বা পজেশন বলে যেটা জানি। এবং এই ঘটনাটার বাস্তব কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাইনি। ভগবান করুক এরকম ঘটনা যেন কারোর সঙ্গে না ঘটে। ভালো থেকো দাদা, সুস্থ থেকো, আর ভুতুড়ে চ্যানেলটিকে আরও 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 অনেক দূরে এগিয়ে নিয়ে যাও। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, সত্যি ঘটনায় অশরীরীর ভয়। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা? ভয় লাগলো কি? ভয় পেলে? সত্যি যদি ভয় পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, কমেন্ট করে দাও কে কোথা থেকে শুনছিলে ঘটনাটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে। আর
থ্যাংক ইউ দীপিকা এই রকম ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর ইউর গুড উইশেস ফর ভুতুড়ে। তোমরা যদি এইভাবেই আমাকে এই রকম ভয়ের ঘটনা পাঠাতে থাকো তাহলে অবশ্যই আমাদের ভুতুড়ে চ্যানেলটি অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো আমি। আর যারা এখনও ভাবছো যে স্টোরি পাঠানো খুব কঠিন, তাদের জন্য বলে রাখি ঘটনা পাঠানো কোনো কঠিন কাজ না। ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা চলে যাবে আমাদের ভুতুড়ে ফেসবুক পেজে, এবং ওই ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে তোমরা ভয়েসে বলে দিতে পারো। ভয়েসে বলে দিলেই হয়ে যাবে। আর যদি লিখে পাঠাতে চাও তাহলে তারা লিখেও পাঠাতে পারো ফেসবুকে, অথবা আমাকে মেলও করতে পারো। আর রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা এই ভুতুড়ে চ্যানেলটিকে শুনছেন। তো আপনারাও যদি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে আমরা আরও ইউনিক ঘটনা হয়তো শুনতে পারি এই ভুতুড়ে চ্যানেলে, তাহলে খুব ভালো হয়, তাই কি না? আপনারাও ঘটনা চাইলে পাঠাতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ততক্ষণের জন্য যারা নতুন শুনছো ভুতুড়েকে তারা সবাই লাইক করে দাও ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, প্রিভিয়াস এপিসোডগুলি শুনে দেখো, ভালো লাগবে আশা করি। তো ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো সবাই। আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে।